রান ইউ স্কট রান। যত দ্রুত দৌড়াবি তোর বাঁচার চান্স তত বেশি। বলেও পায়ের গতি থামলে তোর মরণ কনফার্ম। ইরা বোধহয় শুনল কথাটা। বাঁচার ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমল পায়ে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ তার পিঠ বরাবর আঘাত বসলো খাঁচকাটা চাবুকের। তখনই ব্যথায় আর্তনাদ করে ওঠে মেডেন। পা দুটো সামনে এগোনোর সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগে টান বসালো। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে গেল ইরার পিঠ। জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মেলল তরলে রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামেনি, ফের গর্জে উঠে বলল, রান। ইরা এবার সত্যি সত্যি দৌড়াচ্ছে। টলমল পায়ে যেভাবে পারছে সেভাবে দৌড়াচ্ছে। পেছনে পেছনে ধীর পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগার বের করে এনে লাইটার ধরালো। ওতে মুহূর্তেই ধুমায়িত হলো মুখমণ্ডলের চারিপাশ। যুবক বা হাতের আঙ্গুলের ভাঁজে সিগার ধরে রেখে এগোচ্ছে কেমন, আরেক হাতে মেঝেতে হেঁচড়ে টানছে চাবুকটা। ইরা কয়েক কদম দৌড়ালে পেছন থেকে আরেকবার আঘাত করে বসে মুগ্ধ। ইরা বোধহয় আজ বড্ড শক্ত। নিজের প্রাণ বাঁচাতে সে কি প্রয়াস! তার গা থেকে টুপটুপিয়ে লহু ঝরলেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধ এবার ইচ্ছা করে ইরার পা বরাবর আঘাত বসায়। মুহূর্তে সম্মুখে উল্টে পড়ল ইরা। নাক মুখ দিয়ে থুবড়ে পড়ল মাটিতে। হয়তো ফেটেও গিয়েছে কয়েক জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসলো। পিয়ার্সিং করা ঠোঁটটা হালকা নাড়িয়ে চাড়িয়ে বিড়বিড়ালো, ব্লাডি হেল, নাও ইউ আর গান। বলতে না বলতে ইরার শরীরে বেধড়ক আঘাত বসলো চাবুকের। মুহূর্তে মধ্যবয়সের আর্তনাদ ছড়িয়ে পড়ল পুরো প্যালেস জুড়ে। নিস্তলা সকল মেয়েরা কেমন দৌড় আটকে বসে আছে ঘরে। এখানকার এটাই তো নিয়ম। কেউ চেঁচিয়ে মরে যাক কিংবা মার খেয়ে বাইরে বের হয়ে কেউই এগোবে না সাহায্যের জন্য। ওদিকে তিনতলার মার্বেলের মেঝেটায় লেপটে গিয়েছে লাল তরলে। ইরা ক্রমশ নিস্তেজ হচ্ছে। তার চোখ দুটো প্রায় নিভু নিভু, কণ্ঠ ফুঁড়ে আর বেরোচ্ছে না আওয়াজ। মুগ্ধ তখন আলগোছে ঝুঁকে এসে এক হাতে ইরাকে কাঁধে তুলে নিল। তারপর করিডোরের রেলিংয়ের কাছে এগিয়ে এসে হুট করে কাঁধ থেকে ইরাকে ছুঁড়ে ফেলল নিচে। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুনল আবার পড়ে যাবার শব্দটা। সে কি বিকট আওয়াজ! মুগ্ধ কেমন বাঁকা হেসে উকি দিল গ্রাউন্ড ফ্লোরে। মেঝেতে উপর হয়ে পড়ে আছে মেঢেন। শরীরের নিচ দিয়ে ভেসে যাচ্ছে লহু। মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। ঠোঁট পিষে বিড়বিড় করল, হ্যাপি জার্নি। মাথাটায় বোধহয় 2 টন ভার জমেছে। শরীরটা বুঝি অবশ। হাত দুটো ছিঁড়ে যাচ্ছে কেমন। একে ভোতা যন্ত্রণায় ছটফটাচ্ছে সিট। চোখ দুটো পিটপিট করে খুলল কোনো রকম। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখছে। অদূরে বোধহয় দাঁড়িয়ে আছে কেউ। সিট তৃষ্ণার্ত কণ্ঠে কেমন ছটফটিয়ে বলল, হেই, কে ওখানে? আমায় একটু পানি দাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্রই সম্মুখ থেকে ভেসে এলো কারো দৃঢ় কণ্ঠ। গলা সমান পানির মধ্যে ডুবে থেকেও পানি চাইছো সিট? চাইলে যত ইচ্ছা সেখান থেকেই খেয়ে নাও। কণ্ঠটা বড্ড পরিচিত সিডের। এ যে অ্যাডউইনের। সিড কেমন ফুপিয়ে উঠল তার কথা শুনে। ঘাড় বাঁকিয়ে নিজের আশপাশটা পরখ করে দেখল সে এক বিশাল কাচের টেস্ট টিউবের মধ্যে বন্দি। গায়ে এক চিলতে এ শক্তিও আর অবশিষ্ট নেই। সিড কেমন অসহায় চোখে তাকালো সম্মুখে। কষ্টে জর্জরিত হয়ে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন অ্যাডউইন। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। গতকাল ওই মেয়েটাই। সিডের কথা শেষ হবার আগে ঘর কাঁপে হেসে উঠে অ্যাডউইন। এহেন হাসির শব্দে হতভম্ব সিড। কিয়ৎক্ষণ বাদেই শুনল অ্যাডউইনের তিরিক্ষি কণ্ঠ, আর কত নাটক করবে সিট? এবার অন্তত মুখ দিয়ে ওই অদৃশ্য মুখোশটা সরাতে পারো। আকাশ ভেঙে পড়ল সিড। মুখে অবয়বে তার সে কি হতবাকতা! এডেনের কথা যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না বেচারা। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুট বেরোলো। কি বলছেন আপনি অ্যাডউইন? মুখোশ মানে? এক পর্যায়ে কঠিন হলো অ্যাডউইনের মুখায়বব। হাত দুটো চলে গেল কোমরের পিঠে। শক্ত চোয়ালে জবাব দিল, মিস্টার সিদ্ধার্থ ওরফে ড্যানি হিলিস, উই নো তুমি নিকোলাসের খাসমখাস পারসন, সো স্টপ প্রিটেন্ডিং নাও। পানির মধ্যে গা ঝাঁকিয়ে উঠল সিডের। মুখে কেমন অবিশ্বাসের ছাপ। ছেলেটা আশ্চর্য বনে গেল এহেন কথায়। মুখে এভাবে দৃঢ়ভাব বজায় রেখে দুর্বল কণ্ঠে যেই না কিছু আওড়াবে অমনি তার চোখ গেল লাল আলোয় নিমজ্জিত ঘরটার দরজার পানে। সেখানে দিয়ে কেউ একজন ভেতরে ঢুকছে। হয়তো মানুষটার মুখে স্পষ্ট দেখছে না সিড। বলিষ্ঠ পুরুষের বা হাতের মুঠোয় গোলাকার কিছু একটা ঝুলছে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার দেখে সিড বুঝে গেল এই লোক মনস্টার ছাড়া আর কেউ নয়। সিড তথস্থ হলো। ভয়ার তো শুকনো ঢোক গিলে নজর ঝুঁকালো। ওদিকে মনস্টার পদার্পণ করেছে ঘরের একদম মাঝখানে বিছিয়ে রাখা ডিভানের উপর। হাতের নির্জীব বস্তুটি ডিভানের পাশে রেখে খোদ এক হাত উঁচিয়ে রাখলো ডিভানের গায়ে। সিট বেচারা আতঙ্কে হড়বড়িয়ে বলে ওঠে, মনস্টার, ফরগিভ মি। বিশ্বাস করুন, যা হয়েছে এতে আমার কোনো দোষ নেই।
মেয়েটা নিজেই গত রাতে আমার ঘরে এসেছিল। আমি ওকে চলে যেতে বলেছিলাম, কিন্তু বাকিটা বলার আগে কেঁদে উঠল সিড। এদিকে মুগ্ধ তখন কুটিল হেসে বলে ওঠে। ঘরের দরজা কে লাগিয়েছিল শিট? এহেন কথায় কেন যেন থতমত খেয়ে গেল সিড। তৎক্ষণাৎ প্রতিউত্তর করতে গিয়েও আটকে গেল কোথাও। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিডের মুখ পানে। পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে বলল, ও শিট, ডোন্ট টেল মি নাও। যে দরজাটা দের বেড়ে লাগিয়েছে, যে কাজে এই মেয়ে নিজে পরিপূর্ণ হুঁশি ছিল না, তার আবার প্রাইভেসি চিন্তা আসবে কোথা থেকে? আটকে গেল সিড। কথা বাধা পড়ল মুখে। মুখটা হয়েছে চোরের মতো। মুগ্ধের দৃষ্টি এড়ায়নি কিছুই। সে কেমন বাঁকা হেসে বিচক্ষণতার সঙ্গে বলে উঠল, তুই জানতে শিট, আমি আমার শত্রুদের উপর কখনোই পরোক্ষভাবে নজরদারি করি না, বাট আমি ওদের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি। আমি তোদের সাথ দিয়ে রেখেছি ঠিকই, তবে তোর এটাও মাথায় রাখা উচিত ছিল, আমার ভাগে টান পড়লে আমি কাউকে ছাড়ি না। থামলো মুগ্ধ। হাতের আঙ্গুলের ভাঁজে গুজে রাখা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে দিল এক বিরাট টান। অতঃপর মুখ থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের বলা শুরু করলো, প্রথম দিন থেকে তুই এই বান্দির মেয়ের প্রতি ইন্টারেস্টেড, সেটা আমি জানতাম। আমি তোকে ওয়ার্ন করেছি, তবুও তুই এগোয়েছিস। হীরার সাথে প্ল্যান করে সেদিন ইচ্ছা করে ওকে বাগানে নিয়ে গেছিলি মারার জন্য। আমি তো সেদিনই তোকে মেরে ফেলতাম, বাট পরে ভাবলাম থাক না, আরেকটা খুলি তোদের সাথে। তবে তুই যে নিজেকে বেশি চালাক মনে করিস, সেটা তো ঠিক না। একটুখানি থেমে যুবক ফের কপাল চুলকে সন্দিহান গলায় বলতে লাগলো, আচ্ছা আবার বলতো, ওই দেড়বেড়ের মধ্যে কি এমনটা পেলি যার জন্য ওকে বেড অব্দি নিয়েতে এতটা মরি হয়ে উঠলি? কি আছে ওর মধ্যে? হ্যাঁ হ্যাঁ মানলাম, ও চোখ দুটো সুন্দর, পাপড়িগুলো ঘন ঘন, ঠোঁট দুটো মারাত্মক, হাসলে মনে হয় নির্ঘাত গুলজে ছিদ্র করে ফেলবে। মানলাম ওর বামগালের মাংসের অভাবে টোল পড়ে, তাতে কি? হ্যাঁ এটাও মানছি, ওর চুলগুলো থেকে নেশা ধরিয়ে দেবার মতো ঘ্রাণ আসে, কান্না করলে চোখ দুটো মুক্তোর মতো চিকচিক করে, কথায় কথায় গাল ফুলে পটকা মাছের মতো, রাগ করলে নাকের পাটা লাল হয়ে ফুলে যায়, খাবার খাবার সময় গলা ভরে খাবার খায়, ধীরে ধীরে চিবায় বেলুনের মতো। মানুষটা একদম এতটুকুন। বলতে বলতে আনমনে বৃদ্ধ আঙ্গুল এবং তর্জনীর মধ্যকার দূরত্ব বাড়ি হাতটা উঁচিয়ে তুলল মুগ্ধ। নিজ ভাবনায় নিমগ্ন থেকে ফের আওড়ালো, এইটুকুন মেয়েটা পুরোই দেড়পাটের সমান, তাও কি তেজ, কথায় কথায় ঘাতরামি করে, মাঝে মধ্যে খামচি দিলে কপাল থেকে দু একটা চুল আস্তের পড়ে গালে। আনমনে যখন হাঁটে তখন দূর থেকে ওকে দেখলে মনে হয় একটা ছোটখাটো প্রজাপতি উঠছে, একদম ছোট। এক মুহূর্ত চুপ করে রইল মুগ্ধ। ছেলেটার চোখে মুখে স্পষ্ট মুগ্ধতা। পাশে দাঁড়িয়ে থাকা অ্যাডউইন হাঁ করে তাকিয়ে আছে। এবারেও মনস্টার সামনে না থাকলে বেচারা হয়তো এতক্ষণে নির্ঘাত নিজ গালে সপাটে কয়েকটা চর বসাতো, দেখতো সবটা আদৌ সত্যি কিনা, সত্যি সত্যি তাদের মনস্টার এসব বলছে কিনা। এদিকে সিড হঠাৎ কেসে উঠল। সে শব্দে ধ্যান ভাঙল মুগ্ধের। মানুষটা কি হকচকালো নাকি? মনস্টার বলে কথা, হকচকালেও থোড়ায় কাউকে বুঝতে দিবে? সে তৎক্ষণাৎ নিজের মুখায়ভাবে পরিবর্তন আনলো। কপালে রাগে ছাপ বসিয়ে কঠিন মুখে বলল, হ্যাঁ তো, তাই বলে ওর মতো একটা বান্দের মেয়েকে বেটে নিতে হবে? ছ্যা 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 ছ্যা, কি দেখে মানুষের রুচি এমন হয় কে জানে। এদিকে সিট এখন হাসছে। মুখায়ভাব থেকে এতক্ষণের মুখোশটা একটা নেছিড়ে ফেলে নিজের আসল রূপে এলো যুবক। হিসিয়ে বলল, এই জন্য ওকে বেড়ে নিতে চেয়েছিলাম। শত হলেও মাস্টার স্পেশাল কেউ বলে কথা। তখনই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। গাল বাঁকিয়ে ঠোঁট পিষে হাসলো একটুখানি। পরক্ষণে কঠিন গলায় শুধালো, ভুল ভাবছি শিট, শি ইজ জাস্ট ফাকিং টয় টু মি, তাও আবার মাত্র কয়েক মাসের জন্য। ওর প্রতি আমার বিন্দু মাত্র ফিলিংস নেই, আর না কখনো হবে। শি ইজ নো ওয়ান টু মি, বাই দ্য হেল। বলতে বলতে পায়ের উপর থেকে পা নামালো মুগ্ধ। কঠিন করলো চোয়াল। দৃষ্টি যুগল নির্দিষ্ট করে নিয়ে একচ্ছত্র আধিপত্য ভরা কণ্ঠে বলল, যতদিন ও আমার কাছে আছে ততদিন ও শুধু আমার। এর মধ্যে ওর গায়ে আমি বাদে অন্য কেউ সামান্য ফুলের টোকা দিতে এলে ওর দেহ থেকে প্রাণ আলাদা করে দায়িত্বটা আমার। কেননা তুই তো জানিস আমি আমার জিনিসে কারো ভাগ সহ্য করতে পারি না। সো নাও পিক ইউর আইস ওপেন। বলেই উঠে দাঁড়ায় মুগ্ধ। ডিভানের কাছে পড়ে থাকা নির্জীব গোলাকার বস্তুটিতে জোরালো এক লাথি বসাতে বস্তুটি গিয়ে ছিটকে পড়ল টেস্ট টিউবের দেয়ালে। এক মুহূর্তের জন্য সিট থমকালো। যেই দেখলো বস্তুটি ইরার মাথা, অমনি ছেলেটা কেমন আটকে উঠল। দেখো, কর্ণ করে শুনতে পেল মুগ্ধের কুটিল কণ্ঠ, এনজয় ইউর হ্যাপি জার্নি উইথ ইউর পার্টনার। থামলো মুগ্ধ। আঙ্গুল দিয়ে ইশারায় কিছু একটা বোঝালো অ্যাডউইনকে। অ্যাডউইন মহাশয় তখনই এগিয়ে গেলেন টেস্ট টিউবের দিকে। টেস্ট টিউবের গায়ে লেগে থাকা সুইচগুলোতে একে একে চাপতে সিট খেয়াল করলো টেস্ট টিউবের পানিগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। সিট বুঝলো তার হাতে আর বেশি সময় নেই। সে এবার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। মুগ্ধ ঘর ছেড়ে বেরিয়ে যেতে লাগলে সে আচমকা পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল,
মাস্টার, তুই মানিস বা না মানিস, এই প্রথম তোর ভোগে তোর ভাগ বসানোর আগে অন্য কেউ ভাগ বসিয়েছে। এই আমি আধিপত্য দেখিয়েছি ওর ভেতর। মরার আগে না হয় এইটুকু বলে গেলাম, এই আফসোস তোর সারা জীবন থাকলো। থমকায় মুগ্ধের পদযুগল, চোয়ালে ফুটলো কটমুটিয়ে, হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ হয়ে গেল আচমকা। কপালের রগগুলো দপদপিয়ে জ্বলে উঠল যেন। নির্দয় মানব এক হাতে নিজের ঘাটটা ডলতে ডলতে অ্যাডউইনের উদ্দেশ্যে গর্জে বলল। টেম্পারেচার বাড়া, সিদ্ধ কর জানোয়ারের বাচ্চাকে। ওদিকে পেছন থেকে সিট তখনও চেঁচাচ্ছে। হো, জলে জলে তোর ভোগ করার আগেই আমি ভোগ করে নিলাম, তাই জ্বলছে তাই না? চলন্ত পা দুটো থামল মুগ্ধের। তরাক জ্বলে উঠল তিরিকি মেজাজটা। শরীরের রক্ত বুঝি টকবক করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করল সামান্য। টেস্ট টিউবে বাঁকা হাসছে সিদ। তার অমন বাঁকা হাসিতে সাপের ন্যায় ফনা তুলল মনস্টার। দাঁত কিরমির করতে করতে বেপরোয়া পুরুষ আদেশ ছুড়ল অ্যাডউইনকে। ওকে বাইরে বের কর। হুকুম তামিল করতে অগ্রসর হলেন বাধ্য অ্যাডউইন। কিয়ৎক্ষণের মধ্যে কী সব সুইচ সুইচ টেপে সিডের অবশ দেহটা শিকল দিয়ে টেনে টুনে বাইরে নিয়ে এলো। সিডের শরীর না চললেও বেয়াদব ছেলের মুখে ঠিকই লেপটে আছে তাচ্ছিল্যের হাসি। বারবার শ্লেষাত্মক ইঙ্গিত দিচ্ছে মনস্টারকে। মনস্টার কি আর অত ধৈর্য সহ্য বোঝে? সিডের দেহটা বাইরে বেরোতে সম্মুখ থেকে ছুটে এসে হিংস্র বাঘের ন্যায় শিকারকে ছো মেরে টেনে নামায় মনস্টার। অ্যাডউইন বোধহয় হকচকালেন খানিকটা, তড়িৎ পা পিছিয়ে সরে গেলেন কয়েক কদম। এদিকে মনস্টারের শরীরে যেমন এক অদৃশ্য তেজি আগুন জ্বলছে, তার চেয়ে বেশি আগুন জ্বলছে মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলে তার বুকের উপর গিয়ে বসেছে। তার ডান হাতের 5 আঙ্গুল শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতওয়ালা আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতেই আংটিগুলোর আগা কেমন তীক্ষ্ণ হয়ে গেল। সে আর কোনোরূপ কাল বিলম্ব না করে ডান হাত দিয়ে একের পর এক র্যাপিড পাঞ্চ বসাতে লাগলো সিডের নাক মুখ বরাবর। এক একটা পাঞ্চে সে কি ক্ষিপ্র গতি। নাক মুখ থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। বেচারার হুঁশ আছে কিনা কে জানে, অথচ সেদিকে থোড়ায় পাত্তা দিয়েছে মনস্টার। সে তো জ্বলছে রাগে, গজগজ করছে হিংস্র কণ্ঠে, হাতের গতি বিরতিহীন রেখে বারবার আওড়াচ্ছে। জিলাস, জিলাস, জিলাস হবে তোর বাপ। ইউ সান অফ এ বিস। তুই ওকে ছুঁয়েছিস তাতে আমার কি? তাতে আমার কোনো বাল ছেড়ে গেল? কোন দুঃখে আমার বাল ছেড়ে যাবে জানোয়ারের বাচ্চা? এক চুটকি বাজলে উঠছে কয়েকজন সুন্দরী এসে বেট কাঁপাবে আমার। সেক্ষেত্রে ওর জন্য আমি কেন জেলাস হব? আমি দ্য রশিদ কিং শ্যাডো মনস্টার, কোনো জেলাস ফিল হবে? তোকে কে বলেছে আমি জেলাস বস্টার্ড? থামলো মুগ্ধের হাত। সিড আর নড়চড় করছে না। নিথর ছেলেটার ঠোঁট দুটো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সম্মুখের কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুড়গুড় অবস্থা। ওদিকে মনস্টার এখনো শান্ত হয়নি। দাঁত চিবোতে চিবোতে ঘাড় বাঁকিয়ে আগুন চোখে তাকালো অ্যাডউইনের পানে। বেচারা অ্যাডউইন ভরকালো কেমন। তখনই শুকনো ফাঁকা ঢোক গিলে মাথা নোয়াতে মুগ্ধ নামক মনস্টার চোখের পলকে উঠে এসে ফের থাবা বসালো অ্যাডউইনের কণ্ঠায়। অ্যাডউইন শক্ত হয়ে গেল, ভয়ে চোখ নামিয়ে রাখলো ঠায়। কর্ণ ও কুম্ভিতে কেবল পৌঁছালো মনস্টারের হুঙ্কার। এই তুই বল, আই এম জেলাস? হে বাস্টার্ড বল, আমি নাকি জেলাস? আমাকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমি জেলাস? কথা বল অ্যাডউইন, আদারওয়াইজ তোকে আজকে মেরে ফেলবো আমি। এহেন হিংস্র হুঙ্কারে তটস্থ অ্যাডউইন। যেখানে শরীর কাঁপছে ভয়ে, সেখানে কণ্ঠ ফুঁড়ে থোড়ায় আওয়াজ বেরোবে। বেচারার অবোধ মন ভেতরে ভেতরে বারংবার চেঁচিয়ে যাচ্ছে। হ্যাঁ মনস্টার, আপনি জেলাস, তাও আবার কোনো সাধারণ নিয়মে নয়, বরং এক্সেসিভ মাত্রায় জেলাস। মনের মধ্যে চেঁচাতে থাকা এহেন ভয়ঙ্কর বাক্যগুলো মুখে এনে থোড়ায় গর্দান হারাবে অ্যাডউইন। বেচারা বুদ্ধিমান মানুষ তৎক্ষণাৎ মুখে কপট ভাবভঙ্গি ফুটিয়ে তোতলাতে তোতলাতে বলল, একদম না মনস্টার, আপনি আবার জেলাস? ইম্পসিবল। নিজের পাল্লায় উত্তর পড়ায় রাগটা বোধহয় খানিকটা প্রশমিত হয়েছে মনস্টার। এসে আলগোছে ছেড়ে দিল অ্যাডউইনের কণ্ঠা। রাগে ফোঁসফোঁস করতে করতে এক কদম বাড়ালো সম্মুখে। দাঁত খিচে বলল, ব্লাডি বাস্টার্ড, আমায় বলে আমি নাকি জেলাস? গজগজ করতে করতে এগোচ্ছে মুগ্ধ। দরজার একদম সন্নিকটে এসে দাঁড়াতে আচমকা পদযুগল ফের থমকালো তার। মস্তিষ্কে তড়াক বেজে উঠল আরেক কথা। সিট তখন কি বলল? সে মনস্টারের ভোগে হাত দিয়েছে বলল, সত্যি তার শিকারি সিট হাত দিয়েছে? কথাখানা মনে পড়তে ফের জ্বলে উঠল মনস্টারের মাথার তালু। দৃঢ় চোয়ালটা থরথর করছে। এখন শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কটমটিয়ে বিড়বিড়ালো, কত বড় সাহস জানোয়ারের বাচ্চার, আবার মুখ নাড়িয়ে বলে গেল। এক মুহূর্ত থেমে ঘাড় ঘুরি এদিক ওদিক।
নাড়ায় মুগ্ধ, কটমট করছে ঘাড়ের রগ, শব্দ যাচ্ছে কানে। বেপরোয়া পুরুষ ফের উন্মাদ হলো। এবার মন মস্তিষ্কে বাজছে কেবল একটাই কথা, তার শিকারকে অন্য কেউ কেন ছুবে? কেন কেন কেন? বেপরোয়া পুরুষ দাঁতে দাঁত চেপে ছুট লাগালো কক্ষের বাঁ দিকের কাউন্টারের পানে। কক্ষটা মূলত টর্চার সেল নামে পরিচিত। একটা মানুষকে ঠিক যত রকমের কষ্ট দিয়ে মারা যায় তার সকল আইটেম বুঝি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো রয়েছে। যুবক ছুটে এসে তৎক্ষণাৎ হাতে তুলল ঝা তক্তকে ধারালো কুড়ালটা। অতঃপর তা নিয়ে এগুলো সিডের পানে। অ্যাডউইন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। মনস্টার চলে গিয়েও ফের ফিরে এলো কেন? আবার কি করবে কে জানে। অ্যাডউইনের ভাবনার মাঝেই মুগ্ধ গিয়ে বসলো সিডের পেটের উপর। তারপর আর কোনো দিকে না থেকে বেপরোয়া উন্মাদ ছেলে একের পর এক আঘাত বসালো সিডের বুকে। ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে সিডের রক্তাক্ত দেহ। সেই এলোহুর ছিটে ফোটায় ভরে যাচ্ছে মুগ্ধের মুখমণ্ডল। মনস্টারের সুদর্শন মুখখানার সে কি ভয়ঙ্কর রূপ বেরিয়েছে। সে বোধহয় নিজের মধ্যে নেই। সিডের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আওড়ালো। শি ইজ মাইন, অনলি মাইন। দ্যাটস অনলি কনসিকুয়েন্স অফ সেটিং হার ইজ ডেট। হতবাক অ্যাডউইন। ছেলেটার চোখে মুখে একরাশ অবাকের ছাপ। বিচক্ষণ মস্তিষ্ক তার জানান দিচ্ছে আগত কোনো কিছুর পূর্বাভাস। নির্দয় রুশদি কিং ধীরে ধীরে অ্যাডিক্ট হচ্ছে একটা সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মন তা মানতেই চাইছে না। অ্যাডউইন চিন্তিত হলো এসব ভাবতে ভাবতে। দি শ্যাডো মনস্টারের মতো একজন নির্দয় মাফিয়াও কি না শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে? কিন্তু এর পরিণাম? শীতাতপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। গোলাকার মখমলের বিছানায় অচেতন হয়ে পড়ে আছে মাহি। মাথায় বাঁধা মোটা ব্যান্ডেজ, নাকের উপর ওয়ান স্ট্রিপ ব্যান্ড। মেয়েটার নিঃশ্বাসের গতি বড্ড ক্ষীণ হয়ে যাচ্ছে। কেন যেন বিছানার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে প্যালেসের কয়েকজন মহিলা ডাক্তার এবং মেয়ের। তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নেই গত 7 ঘন্টা যাবৎ। নিঃশ্বাসের গতিও তেমন কমে কমে যাচ্ছে। কোনোরূপ ইন্টারনাল ইনজুরি হলো কিনা তাও তো বোঝার জো নেই। সে তো ভাগ্য ভালো সময় মতো মিলা গিয়ে খুঁজে পেয়েছে মেয়েটাকে। তাও যা ইচ্ছে তাই অবস্থায়। সারা শরীর তার ডুবেছিল ময়লায়। মাথাটা পড়েছিল বাথটাবের উপর। মিলা অত আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে। তবে মেয়েটার কেন যে জ্ঞান ফিরছে না। মিলা বসে আছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। মনে মনে নিজেকে কত যে দোষারোপ করে যাচ্ছে, বারবার আনমনে আওড়াচ্ছে। সব আমার দোষ। সেদিন আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে। মিলার বুক ভার হয়ে গেছে মাহির কষ্টে। নাক টানতে টানতে আলগোছে নিজের দুহাতের মুঠোয় চেপে ধরে মাহির ডান হাত। এক দৃষ্টিতে মাহির মলিন মুখ পানে তাকিয়ে থাকতে হঠাৎ টের পেল কক্ষে আগমন ঘটেছে একজোড়া দাম্ভিক কদমের। তৎক্ষণাৎ জড়সড় হয়ে গেল সবাই। মাথাটা নুয়ে দৃষ্টি ফেলল মেঝেতে। মিলা উঠে দাঁড়ায় কাল বিলম্ব ছাড়া। শরীর ঘুরিয়ে মাথা নুয়ে সরে যায় 2 কদম। ওদিকে কক্ষের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে মনস্টার। এখনো ফুঁকছে সিগার। এই লোক যে দিনে কত সিগার টানে কে জানে। মনস্টারের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফের সিগারের শেষ ভাগে লম্বা এক টান বসিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো। এই বান্দির মেয়ে এখানে শুয়ে আছে কেন? মিলা তটস্থ ভয়ে। মুখ দিয়ে কথা বেরোনোর জোগান নেই তার। ডাক্তারদের মধ্য থেকে এক মধ্যবয়সী পারস্যে সুন্দরী খানিকক্ষণ দোনা মনে করে হঠাৎ জানালো। বিগত 7 ঘন্টা ধরে ওর জ্ঞান নেই মনস্তার। নিঃশ্বাস নেওয়ার গতিটাও কেমন কমে যাচ্ছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে ওকে হসপিটালাইজড করলে বোধহয় ভালো হয়। কথাটা বলতে না বলতেই পাশ থেকে একজন ফট করে চিমটি কেটে বসলো মধ্যবয়সীর পেটের ধারে। মধ্যবয়সী বিচক্ষণা হয়তো আজ করলো নিজের বোকামি। নিজের বলা কথাগুলো মস্তিষ্কে ফেরা ওড়াতে জিভে দাঁত চলে গেল আপনা আপনি। এমা রোগীর কথা চিন্তা করে সে কি কথাটাই না বলে বসলো। সে কিভাবে ভুলে গেল এই মনস্টার প্যারাডাইস নামক জেলখানায় একবার ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়া অসম্ভব। ইস, নিজের বলা বোকা কথাগুলোতে বড্ড আফসোস হচ্ছে পারস্য সুন্দরীর। তিনি কণ্ঠে খানিক কোমলতা ঢেলে যেই না কিছু বলবেন অমনি শুনতে পেলেন মনস্টারের কঠিন হুঙ্কার। অ্যাডউইন! কয়েক কদম দূরত্বে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। ডাক পাওয়া মাত্রই এগিয়ে এসে বাধ্য কণ্ঠে জিজ্ঞাসা করলো। জি মনস্টার। মুখায়বাব শক্ত মুগ্ধের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখ পানে। আশ্চর্য হলেও সত্যি মনস্টারের চোখে মুখে আজ অবাধ ঘৃণা। কপালে পড়েছে গোটা কতক বিরক্তির ভাঁজ। মিনিটখানেক যেতে না যেতেই সে কেমন কঠিন গলায় আদেশ ছুড়ল। রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে নিয়ে আন। 10 মিনিটের জন্য যা যা যন্ত্রণা লাগে সব নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে এই বান্দির মেয়ের চিকিৎসা শুরু হওয়া চাই। ডু উই গেট দ্যাট? ইয়েস মনস্টার।
ভরকানো কণ্ঠে ক্ষুদ্র উত্তরে সীমাবদ্ধ এডউইন। এটুকু জীবনে আর কত ঝটকা খাবে বেচারা কে জানে। সে তৎক্ষণাৎ তৎপর হলো মনস্টারের হুকুম তামিল করতে। এদিকে ঘরভর্তি ডাক্তার মেয়েরা কেমন হাঁ হয়ে গিয়েছে মনস্টারের অমন কথায়। প্রত্যেকের মনের মাঝে লুকায়িত সন্দেহের দানাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাহলে তারা যা শুনেছে তাই কি সত্যি? মেয়েটা কি তবে মনস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধ এবার কণ্ঠ উঁচিয়ে বলে ওঠে, লিভ। ব্যাস একটা শব্দ, আর তাতে সবাই কেমন সুরসুর করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি এগিয়ে আনে মাহির দিকে। ঠোঁটের সিগার দিচ্ছে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহির পাশে বসে মুখ ভর্তি ধোঁয়াগুলো এক ঝটকায় ফু দিয়ে বসে অচেতন মেয়েটার মুখ পানে। এতে মুগ্ধের পৈশাচিক আনন্দ মিললেও কিনা কে জানে। তবে মাহির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তার ঘৃণাগুলো বাড়তে লাগলো কয়েক গুণ। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, দাঁতে দাঁতে চাপায় কটমট শব্দ বেরোচ্ছে বাইরে। সে এবার কোনো রূপ ভনিতা ছাড়াই বলে উঠল, এত সহজে তোকে মরতে দিচ্ছে না মান্দির মেয়ে। এখনো তো অনেক বাকি। সবটা সহ্য করার জন্য হলে তোর উঠতে হবে। অ্যান্ড অল মেক শিওর হবিট। ট্রিং ট্রিং ট্রিং। মাঝরাতে কলিং বেলের কর্কশ শব্দে ঘুম ছুটে গেল দামিয়ান দোব্রাস্কার। রাশিয়ার অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এই ব্যক্তি বেশিরভাগ সময় হোটেলেই রাত কাটান। তার ভাষ্যমতে ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং নাড়ি দুটোকেই একবার অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে নিত্য নতুন পার্টনার নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। ঘুম ঘুম চোখে দরজার কাছে এগিয়ে এসেছেন দামিয়ান। অত সাধের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতা, আর অমনি সুখের পোকা হিসেবে অত রাতে তার ঘরের দরজায় আগমন ঘটল কার কে জানে। দামিয়ান বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়াতে কলিং বেলে ফের চাপ পড়ল। এক পর্যায়ে বিরক্তিটা বোধহয় মাত্রা ছাড়িয়ে গেল তার। তিনি কেমন বিরক্তিতে মুখ চকারান্ত শব্দ তুলে তৎক্ষণাৎ দরজার নব ঘোরালো। দরজাটা হা করে খুলতে চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারী এক লোককে। দামিয়ান ভ্রুকোটায় তিরিক্ষি মেজাজে আওড়ায়। Who the hell are you, bloody asshole? সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট নয় তার মুখ অভিব্যক্তি। দামিয়ানের এহেন অপমানিত কথায় রাগ করলেন কিনা কে জানে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিঠে লুকিয়ে রাখা নিজের হাত দুটো সামনে এনে কি যেন স্প্রে করলেন দামিয়ানের মুখে বরাবর। দামিয়ান হকচকায় তিক্ততায় বুলিয়ে আওড়াতে গেলে টের পেলেন তার মাথা ঘোরাচ্ছে। চোখ দুটোর সামনে সবটা কেমন ঝাপসা হচ্ছে ক্রমশ। শরীরের বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নিজের পা দুটো এই টলমল শরীরে ঘুরে পড়তে গেলে সম্মুখের মুখোশধারী দুহাতে আগলে ধরল তাকে। ঘাটটা সামান্য নুয়ে এনে দামিয়ানের কান বরাবর ও মুখ রেখে চিরবিরিয়ে বলল, তোর বাপের ডান হাত আমি এসোলের বড় ছিদ্র, লুচ্চা বেটা। কণ্ঠতে বোঝা গেল আর কেউ নয় বরং এডউইন। চিরবিরিয়ে দামিয়ানের মতো অমন মোটাসোটা লোকটাকেও কি সুন্দর ঘাড়ের উপর তুলে নিল ছেলেটা। সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিচে আওড়ালো, নেহাত মনস্টারের আদেশ বলে তোর মতো আলুর বস্তাকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছি, না হলে এতক্ষণে আমার গালি দেবার কারণে তোকে ঠিক গোরস্থানে ফেলে আসতাম, ব্লাডি অ্যাসল। নামি দামি মানুষজনদের প্রাইভেট জেট এবং বিমানের জন্য নির্মিত রানওয়ের একপাশে দাঁড় করিয়ে রাখা মনস্টার এম নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানের প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙছে তার। চোখ দুটো পিটপিট করে খুলে নিয়ে সামনে তাকাতেই বড়সড় একখানা ঝটকা খেলো গায়ে। একই সে কোথায়? এটা কার বিমান? দামিয়ান তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলল। ভীষণ শক্তি অপচয় করে নড়তে গিয়ে দেখলো আটকা পড়েছে কোথায় যেন। সে কেমন বিরক্তি নিয়ে নিজের দিকে তাকাতে আরেকবার হোঁচট খেলো মনে হচ্ছে। তার গা বাঁধা রশি দিয়ে, হাত দুটো সিটের হাতলের সঙ্গে হ্যান্ডকাপস দিয়ে বাঁধা, পা দুটোরও তাই অবস্থা। দামিয়ান আশ্চর্য বনে গেল নিজের এহেন পরিস্থিতিতে। হতবুদ্ধির ন্যায় ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতে দেখে পাশের সিটে তারই মতো বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান। দামিয়ানের চোখ উঠল কপালে। সে কেমন সন্দিহান গলায় ফিসফিসিয়ে ডাকলো পাশের জনকে, Mihan, hey, are you listening me? মিয়ান চোখ বুজে রেখেছিল। এরই মধ্যে পাশ থেকে ভেসে আসা ফিসফিসানোর কণ্ঠে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় সে। লোকটা নিষ্প্রাণ চাহনি, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। দামিয়ান সন্দিগ্ধ ভাঁজ ফেলল কপালে। আগের ন্যায় ফিসফিস করে জিজ্ঞাসা করলো, এখানে কি করছো? মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটের হুটহাট ভাসত তাই বলছে। ওদিকে দামিয়ান এখনো উত্তরের অপেক্ষায়। মিয়ান খানিক সময় নিয়ে দাঁত খিচিয়ে বলল, তুমি যা করছো তাই করছি। দামিয়ান থতমত খেলো এহেন উত্তরে। জবাবে বিন্দুমাত্র কার্পণ্য না করে ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, আমাকে তো জোর করে তুলে নিছে, আমি থোড়াই নিজে থেকে এসেছি। মিয়ান দাঁত খিচিল ফের। কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, ও আচ্ছা, আমি তো তাহলে নাচতে নাচতে এসেছি তাই না?
দামিয়ান ফের অসন্তুষ্ট এহেন উত্তরে কপালের ভাঁজগুলো আরো খানিকটা গভীর করে বলে ওঠে, এত চটে যাচ্ছ কেন? আচ্ছা এসব বাদ দাও, আগে বলো তো এখানে আমাদের কেন আনলো? বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর চম্পেশ একটা ঘুম দিবে, তাই এনেছে। আর কিছু? মিয়ানের কণ্ঠে একরাশ ঝাঁজ, তার চোখে মুখে লেপটে আছে মহাবিরক্তির ছাপ। দাঁতে দাঁত চেপে আধবুড়ো মহাশয় ঘাড় ঘোরালেন অন্যত্র। এদিকে দামিয়ান কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল মিয়ানের পানে, নাক ফুলিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো। সন অফ এ ফাকিং ইডিয়েট। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মিয়ান, ভ্রুদয়ের মাঝখানে বেশ খানিকটা তীক্ষ্ণ ভাঁজ ফেলে দাঁত খিচে আওড়ায়। হোয়াট ডিড ইউ সে? হকচকায় দামিয়ান। তৎক্ষণাৎ মিয়ানের অলক্ষ্যে জিভে দাঁত কাটলো বেচারা। শুকনো ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে শুধালো। কোথায়, কখন কি বললাম? সরু দৃষ্টিতে চোখ পাকিয়ে রেখেছে মিয়ান। কটমট করতে করতে বলে ওঠে। না বলে থাকলে তো ভালোই। দামিয়ান ভ্যাবলার ন্যায় জোরপূর্বক হাসলো। নড়ে চড়ে কিছুটা স্থির হতে বিমানের প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলো একজোড়া বুট পরিহিত পা। দামিয়ানের সন্দেহী নজর গিয়ে তক্ষুনি আটকায় সেটায়। ধীরে ধীরে দৃষ্টি উঁচাতেই দেখে সেই মুখোশধারী লোকটা দাঁড়িয়ে আছে গেটের কাছে, দুহাত তার প্যান্টের পকেটে গুজে রাখা। অজ্ঞাত লোকটাকে ফের দেখা মাত্রই দামিয়ানের সম্পূর্ণ মুখায়ভাবে ছড়িয়ে পড়ল একরাশ কৌতূহলতা। সে কেমন আগ্রহী কণ্ঠে হড়বড়িয়ে জিজ্ঞাসা করলো, হু আর ইউ? আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? মুখোশধারী যুবক মোটেও রাগ করল না, উল্টো ঘাড় কাত করে তাকিয়ে রইল মিয়ান এবং দামিয়ানের দিকে। মিয়ান ভরকায়, ক্ষণে ক্ষণে ঢোক গিলে শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নেয় জিভ দিয়ে। রয়ে শয়ে ভয়াতুর কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, বাকিদের কোথায় নিয়ে গিয়েছেন? নাকি আবার ওদেরকে মেরে ফেলেছেন? এহেন বাক্যে যার পণ্যে অবাক দামিয়ান হতচকিত নেত্রে তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায় মিয়ানের মুখ পানে। হতভম্বতায় জিজ্ঞাসা করে ওঠে, বাদ বাকি বলতে আমরা ছাড়াও আর কাউকে তুলে আনা হয়েছে নাকি? মিয়ান ঠায় তাকিয়ে আছে যুবকের পানে। তার মধ্যে উত্তর দেবার তেমন একটা তাড়া নেই। অজানা ভয়ে বেচারার মুখটা এটুকুন হয়ে গেছে। সে ধীরে ধীরে প্রতি উত্তরে বলল, হয়েছে, একজন দুজন নয় বরং 35 জনকে। এহেন বাক্য কর্ণকুহরে পৌঁছানো মাত্র এই প্রতিক্রিয়া জানাতে ভুলে গেলেন দামিয়ান। হা করে মিয়ানের পানে তাকিয়ে থাকতেই কোত্থেকে যেন ছুটে এলেন 4 জন সশস্ত্র গার্ডস। মিয়ান এবং দামিয়ান দুজনেই হতভম্ব। একে অপরের সঙ্গে এক আধবার মুখ চাচাই করতে গার্ডসদের সে কোনরূপ কথাবার্তা ছাড়া দুটো কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দিলেন মিয়ান এবং দামিয়ানের মুখমণ্ডল। বেচারা দামিয়ান ভয়ে এবার হাউমাউ জুড়ে কেঁদে উঠলেন বাচ্চাদের ন্যায়। অনুনয় করে আওড়ালেন, প্লিজ মেরো না আমায়, আমার তো এখনো বিয়েও হয়নি। এহেন সংকটাপন্ন মুহূর্তে দামিয়ানের অমন উদ্ভট কথাবার্তায় মুখ কুচকায় মিয়ান। বিরক্তিতে তেতো মুখে কেমন দূরছাই করে বলে ওঠে, রোজ নতুন নতুন আইটেম ছাড়া যার চলে না সে নাকি আবার বিয়ের জন্য কাঁদছে। এমন সিরিয়াস মোমেন্টে এমন ফানি কথাবার্তা বলো না তো, তখন দেখা যাবে প্রাণ বাঁচানোর ভয়ে কাদার বদলে হেসে ফেলবো। ইস, এহেন সঙ্গীন মুহূর্তে মনোকষ্ট থেকে আওড়ানো অত বড় কথাটাকে শেষে কিনা এরূপ নগণ্য তুচ্ছতাচ্ছিল্য করে হাসির ছোটা বানিয়ে দিল মিয়ান। দামিয়ান বড্ড কষ্ট পেল বোধহয়। বেচারার কান্না বাড়ল, বই কমল না। ঠোঁট কামড়ে ফোপাতে লাগলেই টের পেল ডান হাতে কনুয়ে টান পড়ছে বেশ। গা থেকে একে একে বেরিগুলো খুলে নিয়েছে বোধহয়। কেউ বুঝি হাত ধরে টানছে তাকে। দামিয়ানের এইটুকুন কলিজাটা লাফিয়ে উঠল অজানা আতঙ্কে। তার পা দুটো কোথায় এগুচ্ছে কে জানে। ঝর্ণারা ঝিরিঝিরি এই শব্দ ভেসে আসছে কানে, গায়ে এসে বারবার দোল দিয়ে যাচ্ছে প্রাণ জোড়ানো ঠান্ডা বাতাস। চারিদিক থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস কেমন ভুরভুর করে নাকে এসে বাড়ি খাচ্ছে। দামিয়ানের পা চলছে অজানা গতিতে, তবে মস্তিষ্ক বড্ড সচল। তার কান খাড়া করে শুনছে চারিপাশের প্রতিটা শব্দ। কিয়ৎক্ষণ বাদেই তার পা উঠল খানিকটা উঁচু জায়গায়। দামিয়ান বুঝলো এ হয়তো সিঁড়ি। মধ্যবয়স্ক ভারী শরীরটা নিয়ে অন্ধের মতো হাঁটছে তারা। সেই কতক্ষণ আগে গাড়ি জাতীয় কিছু দিয়ে এসে পৌঁছেছে কোনো এক অজানা জায়গায়। এরপর শুরু হাঁটার যাত্রা। মাগোমা, পথ বোধহয় আর ফুরাবে না আজ। চারিপাশের আবহাওয়া বেশ স্বস্তিদায়ক হলেও দরদর করে কামছে মিয়ান। বুকটা কেমন মোচড় দিয়ে রেখেছে সেই কখন থেকে। হুটহাট মৃত্যুর ভয়ে না আবার হার্ট অ্যাটাক করে বসে বেচারা। নীরবতায় বেষ্টিত চারপাশ। একযোগে বেশ কজনের নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে আসছে কানে। কয়েকজন সশস্ত্র গার্ড এগিয়ে এসে ধীরে ধীরে মিয়ান এবং দামিয়ান সহ বাদবাকি 35 জন ডক্টরের মুখ থেকে কালো কাপড়খানা সরিয়ে দেয় আলগোছে। সেই কতক্ষণ পর হুটহাট তীব্র আলোর ঝাপটা এসে চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে প্রত্যেকে। কিন্তু দামিয়ান আবার বড্ড কৌতূহলী মানুষ।
চোখের সামনে হাত এনে পিটপিট করে তাকালো আঙ্গুলের খাঁজ দিয়ে। তখনই যা দেখলো তাতে বেচারার নিঃশ্বাস আটকে যাবার জোগাড় যেন। বিশাল আকৃতির এক কক্ষ, কক্ষের মাঝখানে আবার দরজা, বোধহয় ওপাশেও একটা কক্ষ। দামিয়ান হকচকিয়ে তাকায় চারিপাশে। পুরো ঘর ভরে আছে হসপিটালের সকল ধরনের প্রয়োজনীয় সরঞ্জামে, ইসিজি মেশিন হতে শুরু করে এক্স-রে মেশিন, তাও আবার কি সুন্দর গোছগাছ করে রাখা সবকিছু। দামিয়ান বাদেও বাদ বাকিদের চক্ষু ছানা পড়া, প্রত্যেকেই কেমন অবোধের ন্যায় তাকাচ্ছে চারিদিকে। তাদের কৌতূহল যখন শৃঙ্গে পৌঁছেছে ঠিক তখনই কক্ষে আগমন ঘটে এডউইনের। গম্ভীর পুরুষ দুকদম এগিয়ে এসে মুখের কাছে হাত টেকে গলা খাকারি দিলেন। সামান্য উদ্দেশ্য সকলের মনোযোগ তার দিকে টানা। সেকেন্ডখানেক যেতে না যেতে প্রত্যেকের জিজ্ঞাসু দৃষ্টি এসে আছড়ে পড়ল এডউইনের মুখ পানে। পর মুহূর্তে এডউইনের ভয়ানক দাগওয়ালা মুখ এবং উদ্ভট চোখের মণি দেখে ভরকে গেলেন সবাই। কেউ কেউ বোধহয় ভয়ও পেলেন বেশ। এডউইন সেদিকে পাত্তা দেয়নি মোটেও। সে উল্টো ও গম্ভীর মুখে সবাইকে জানালো, ওয়েলকাম টু দ্য শ্যাডো মনস্টার প্যালেস। শ্যাডো মনস্টার। ব্যাস এইটুকু শোনা মাত্রই আতঙ্কে হকচকালেন সবাই। প্রত্যেকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ল এক ভিন্ন উৎকণ্ঠা। ভয়ার্ত মিয়ানের ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে এলো শ্যাডো মনস্টার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।